আচ্ছা ধরুন হঠাৎ একজন আপনার সামনে এসে দাঁড়ালো, যাকে দেখতে হুবহু আপনার মতো, কিন্তু তার রূপ অনেক বেশি ভয়ঙ্কর। তখন আপনার কেমন অবস্থা হবে? আজ থাকছে এরকমই একটি ভয়ঙ্কর কালা জাদুর ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে অন্তরা। অন্তরা এর আগে বেশ কয়েকবার আমাদের ঘটনা পাঠিয়েছিল এবং অন্তরাকে অনেক ধন্যবাদ আরও একবার ঘটনা পাঠানোর জন্য। অন্তরার ঘটনায় যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা, তাদেরও যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও, যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। চলে যাচ্ছি আজকের ঘটনায়। হ্যালো দিদি, কেমন আছো? অনেকদিন পর ঘটনা পাঠালাম। ঘটনাটা আমার বান্ধবী দিদির সাথে ঘটেছিল। ঘটনাটা তোমাকে সেভাবেই পাঠালাম যেভাবে দিদি আমাকে বলেছিল। দিদি বা তার পরিবারের নাম আমি এখানে বলতে পারবো না, আর কেন বলতে পারবো না তা তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। তাই আমি এখানে দিদির এবং তার পরিবারের অন্য নাম ব্যবহার করছি। 2017 সালের নভেম্বর মাসে আমার আর সুজিতের বিয়ে হয়। বিয়েতে আমার পরিবারের মত থাকলেও সুজিতের পরিবারের কোনো রকম কোনো মত ছিল না, তাই ওরা আমাদের বিয়েতে অ্যাটেন্ড করেনি। বিয়ের পর আমরা ভাড়া বাড়িতে থাকতাম। সুজিতের সাথে ওর পরিবার কোনো রকম যোগাযোগ রাখেনি, আর আমার কথা তো ছেড়ে দিলাম। তারপর হঠাৎ প্রায় 2 মাস পরে আমার শাশুড়ি আমাকে ফোন করে এবং শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে। আমার হাজবেন্ডকে কল করে ব্যাপারটা জানাই, কিন্তু ও খুব অবাক হয়ে যায়, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে ওকে কোনো রকম কোনো কলই করা হয়নি। ও আমাকে বলে যে আমরা যাব না। তারপরে একদিন শ্বশুর শাশুড়ি ননদ আমাদের ভাড়া বাড়িতে আসে আর জোর করে আমাদেরকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। এরপর আমার এবং সুজিতের মান অভিমান ভেঙে যায় আর আমরা ওখানে থাকতে শুরু করি। এই ঠিক 1-1.5 মাস পর থেকে আমার প্রায় ঘন ঘন ঠান্ডা লাগা এবং জ্বর হওয়া শুরু হয়, মানে সেরে যেত আবার হতো। ডাক্তার দেখিয়েও পুরোপুরি আমি সুস্থ হচ্ছিলাম না। এরপর থেকে শুরু হয় বদহজম এবং বমি। যা খেতাম বমি হয়ে যেত, আর বমিটা হতো ডিনার করার পর পর। ডাক্তার দেখালে কিছুই ধরা পড়ে না, শুধু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। এরপরই শুরু হয় ভয়াবহ ঘটনা। প্রথমত মনে হতো যে কেউ আমার সবসময় সাথে সাথে আছে। প্রতিনিয়ত আমার ঘাড়ে কারুর গরম নিঃশ্বাস পড়তো, কিন্তু আমার হাজবেন্ডকে এসব বলে কিছুই লাভ ছিল না, কারণ ও বিশ্বাসই করতো না। ও শুধু বলতো ডাক্তার দেখাও, সব সেরে যাবে। গাদা গাদা ওষুধ খেয়ে আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তারপরের দিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এই রাত 9:30 নাগাদ হবে। তারপর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, দেখি আমার হাজবেন্ড শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে অন্য পাশে ঘুরে শুতেই চমকে উঠি, দেখি আমার সামনে আমার হাজবেন্ড পিঠ করে শুয়ে আছে। আমি ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকাই, দেখি একটা লম্বা কিছু শুয়ে আছে, যার মাথা থেকে পা অব্দি সাদা চাদরে ঢাকা, যেন ঠিক একটা লাশ। আমি চিৎকার করে উঠি এবং সুজিতের ঘুম ভেঙে যায়। ওকে সব বলি, কিন্তু ওই যে ও আবার বিশ্বাসই করতে চায় না। যাই হোক, আমি আবার শুয়ে পড়ি। সেদিন আর ঘুম আসে না। এর কিছুদিন পরে এক সন্ধ্যেবেলায় কারুর ডাক শুনতে পাই। আমি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে পড়ি। দেখি একজন মহিলা আমার দিকে পিছন করে হেঁটে যাচ্ছে আর আমার নাম ধরে ডাকছে। আমার এখনো মনে আছে, আমি শ্বশুরবাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর রাস্তা ছিল একদম সুনসান। হঠাৎ মহিলাটি আমার দিকে ঘুরে দাঁড়ায় আর আমি পুরো চমকে যাই, কারণ মহিলাটিকে পুরো আমার মতো দেখতে ছিল, কিন্তু তার চেহারা ছিল মারাত্মক ভয়ঙ্কর। চুলগুলো যেন হাওয়াতে উঠছিল, ঠোঁটের কোণে রক্ত লেগেছিল। আমি চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে যাই। পরে জানতে পেরেছিলাম আমি নাকি রাস্তা দিয়ে নিজের মতো খেয়ালে হেঁটে যাচ্ছিলাম আর একটা লরির সামনে চলে যাই, আর লরিটা ব্রেক কষে দাঁড়াতেই আমি
অজ্ঞান হয়ে যায়। মানে আমার দেখা আর রাস্তার লোকের দেখা ঘটনার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। ঘটনাটা যথারীতি আমি আমার মাকে জানাই। এদিকে আমার শ্বশুর শাশুড়ি, এমনকি আমার বিবাহিত ননদও আমাকে ফোন করে জানায় আমি যেন কদিন আমার বাড়ি মানে আমার বাবা মার ওখানে চলে যাই। জানি না সেদিন আমি ওদের মুখে কিছু একটা ভয়ের ছাপ দেখেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যেতে দেয়নি। এই 2-3 দিন পর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ দেখি আমার প্রতিচ্ছবি আমাকে দেখে হাসছে। আমি আবার অজ্ঞান হয়ে যাই। তারপরে দিন হঠাৎ আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে আর আমাকে নিয়ে চলে যান। তখন কিন্তু আমার হাজবেন্ড অফিসে ছিল। আমার মা বাবা আমার হাজবেন্ডকে কিছু জানাতে দেয়নি, আমাকে নিয়ে সোজা মাসির বাড়িতে চলে যায়। দেখি আমার বোনও ওখানে আছে। এরপর মা আমার মোবাইল সুইচ অফ করে দেয় আর বলে যে আমি যেন কাউকে কল না করি। তারপর মা যেটা জানায় তা শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমার মা আমাকে জানায় যে আমার উপর কালা জাদু করা হয়েছে আর সেই জন্যই আমি সব দেখছি এবং আমার শরীর খারাপ হচ্ছে। আমি কনফিডেন্ট সহকারে বললাম আমি জানতাম আমার শ্বশুর শাশুড়ি কিছু একটা করছে, এইসব করছে বলেই আমার আজ এই অবস্থা হয়েছে। মা একটু চুপ থেকে বলে, না রে, শ্বশুর শাশুড়ি নয়, সুজিত করছে তোর ওপর কালা জাদু। আমি তো বিশ্বাসই করলাম না। তারপর তান্ত্রিকের কাছে গেলে সেও সেটাই বলে। আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সুজিত আমার উপর কেনই বা কালা জাদু করবে। এরপর সুজিত যে সময় বাড়ি ছিল না সেই সময় আমি আবার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে একটু চাপ দিই, মানে আমার সাথে বাবা মাও গিয়েছিল। তো একটু চাপ দিতেই ওরা ভেঙে পড়ে আর জানায় সুজিতকে দেখতে যতই সাদা সিধে লাগুক না কেন, সে আসলে একটা চরিত্রহীন পুরুষ। ওর অনেক নারী সঙ্গিনী আছে। ও শুধু আমাকে বিয়ে করেছিল সোসাইটিতে নিজের গুড ইমেজ ধরে রাখার জন্য। আর এটা নাকি ওরা জানতো, তাই ওরা আমাদের বিয়েতে মত দিচ্ছিল না। কিন্তু যখন দেখলো আমাদের বিয়ের 1 মাস কেটে গেলেও আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি, তখন ওরা ভেবেছিল যে সুজিত মনে হয় বদলে গেছে, তাই আমাদের বাড়িতে ডেকে নেয়। কিন্তু আমার শারীরিক অবনতি হতে দেখলে আমাকে বাড়ি চলে যেতে বলে, কারণ ওদের সুজিতের কর্মকাণ্ডের ওপর সন্দেহ হচ্ছিল। কিন্তু সুজিত আমাকে যেতে দিচ্ছিল না। এরপর তান্ত্রিক মতে কালা জাদুর অনেক প্রতিকার করা হয়। যেহেতু কালা জাদুর প্রভাব অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাই সেটার প্রভাব এখনো আমার জীবনে আছে। তান্ত্রিকটি জানিয়েছিল সুজিত আমাকে মারতে চায়নি, চেয়েছিল আমাকে বশ করতে, যাতে আমি ওর সব কুকর্ম চুপচাপ মেনে নিই। কিন্তু কালা জাদুর উল্টো প্রভাব পড়েছিল আমার উপর। তারপর অনেক কষ্টে সুজিত আমাকে 2019 সাল নাগাদ ডিভোর্স দিতে রাজি হয়। এখন আমি বেশ ভালো আছি, কিন্তু ওই ভয়াবহ দিনগুলোর কথা মনে করলে এখনো আমি কেঁপে উঠি। এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অন্তরা তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অন্তরা তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো তারা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো আলিয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আজকের এপিসোডের থাম্বনেলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে। আমাদের চ্যানেল আলিয়াতে সবার পাঠানো ঘটনাই পড়ে শোনানো হয়, শুধু শর্ত একটাই যে ঘটনাটি হতে হবে কারোর জীবনে ঘটা সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা। আমাদের চ্যানেল আলিয়া কোনো রকম কোনো কুসংস্কারকে সাপোর্ট করে না। আলিয়ার ঘটনাগুলি কতটা সত্যি কিংবা মিথ্যে সেই তর্কে না গিয়ে আমি সবসময় রিকোয়েস্ট করব যে ঘটনাগুলিকে শুধুই মাত্র এন্টারটেইন পারপাসে নেওয়ার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক রাত 10টার সময় আরো একটি সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনার সাথে। আলিয়াকে ভালোবাসতে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকো। শুভরাত্রি।